এমসিকিউ 9টা যেটা, এটা একটা সূত্র, ওই সেটের কিছু বড় কোশ্চেন আছে দেখুন, এরকম হয় বিভিন্ন কথায় লেখা আছে, দীর্ঘ দাগে আছে বা সংক্ষিপ্ত শেষে দীর্ঘ আছে। তো এই কোশ্চেনগুলো সলভ করতে আর কি এই জিনিসটা কাজে লাগবে। এমনকি এইটা একটা এমন ফর্মুলা যেটা প্রবাবিলিটিতে গিয়েও পাবে, সম্ভাবনা তত্ত্বে গিয়েও। ঠিক আছে, এটা কি বলছে ফর্মুলাটা, এটা হয়তো সেদিনকে আর ডিসকাস করিনি, এটা আরও ডিটেলিংয়ে কীভাবে কাজে লাগছে সেটা ওই কোশ্চেনগুলো সলভ করার সময় আলোচনা করবো, তবুও জাস্ট একটু বলে দিই। এবার বলছে সূত্রটা এইটা যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এন ফর নাম্বার বোঝাচ্ছে আর কি। নাম্বার বলতে কি বলছে বলতো, যে কোনো একটা সেটে যে কটা এলিমেন্ট আছে, যদি আমরা সাপোজ এই ঘরে 10 জন এলিমেন্ট থাকি, তা নাম্বার অফ দিস রুম কি 10, বা নাম্বার অফ দিস সেট ইজ 10। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা কি হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা হওয়ার রিজনটা খুব সহজেই বুঝতে পারবি, তাই ছবিটা দেখলেই পরিষ্কার হওয়া উচিত। নর্মাল ছোটবেলার ক্ষেত্রফলের কনসেপ্টকে মাথায় রাখ। দেখ, এ বলতে যদি আমরা এটাকে বোঝাই, বি বলতে যদি এটাকে বোঝাই, এ ইউনিয়ন বি মানে কি এই পুরোটা তো। দেখ কি একবার এ যোগ হলো, তার সাথে বি যোগ হলো, তাহলে এই জায়গাটা কতবার এলো, দুবার এলো, কারণ ওই জায়গাটা তো দুজনেরই কমন জায়গা। এর সাথে যদি বিটাকে যোগ করি, তাহলে এই জায়গাটা 2 টাইমস চলে এসছে, 2 টাইমস থাকলে তো পুরো ক্ষেত্রফল থেকে বোঝাচ্ছে না, তাহলে কি একবার কি বাদ দিতে হবে, তাই তো। ওই কারণে এই ইন্টারসেকশন বি একবার বাদ গেছে। তাহলে এই জিনিসটা দিয়ে কাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এ ইউনিয়ন বি পুরোটাকে। এটা একটা ফর্মুলা আর কি, ফর্মুলাটা কাজে লাগবে পরে বেশ কিছু জায়গায়, প্রবাবিলিটি থিওরিতে গিয়েও কাজে লাগবে। একই ফর্মুলা, এন এর জায়গায় পি দিয়ে আছে, পি ফর প্রবাবিলিটি। ঠিক আছে, তো 9টা তাহলে কোনটা হবে, অপশন এ হবে তাহলে। ঠিক আছে, আচ্ছা তারপরে 10, হ্যাঁ দ্বৈত অভেদ 10এরটা তো। দ্বৈত অভেদ কথার অর্থ হলো বিষয়টা কি, যে সমস্ত জিনিসকে একটা যদি আমরা উল্টো করে দিই, মানে কমপ্লিমেন্ট করে দিই, তাহলে সেম মিনিং বোঝায় আর কি, বা ইকুয়েশনটা সেম থাকে। মানে কেমন বলছি দেখ, ধর এই অঙ্কটা যদি আমি আসি, প্রথম কথা এর সাথে এই ইউ মানে ইউনিভার্সাল সেট, তার ইউনিয়ন করলে কি পাচ্ছি, ইউনিভার্সাল সেট। আচ্ছা, এবার দ্বৈত অভেদ বলতে কি বোঝায়, এটা এই থাকুক, ইউনিয়নের জায়গায় কি বসবে তার উল্টো সাইড, মানে কি ইন্টারসেকশন। এর জায়গায় বসবে তার উল্টোটা, মানে কি কি হয়, সমগ্র সেটের কমপ্লিমেন্ট কি শূন্য সেট, মানে 5। তাহলে এ ইন্টারসেকশন 5, এই জায়গা তার উল্টোটা আসবে, মানে কি 5। দেখ ভালো করে অবজার্ভ কর, এইগুলোকে সিম্পলি আমরা বলতে পারি এটা একই আছে, বাদ বাকি যা আছে সেগুলোকে জাস্ট উল্টো করে দিয়ে যে জিনিসটা পাই সেটাকে বলা হলো দ্বৈত অভেদ। অভেদ কথার অর্থ কি, যার ডান দিক বাম দিক একই, এটা বলতে পারি। তো মানে ইংলিশে এটাকে বলা হলো এরা দুজন একটা ডুয়ালিটি তৈরি করছে, মানে দ্বৈত সত্য তৈরি করছে। ঠিক আছে, মানে এই জিনিসটাও দেখ ট্রু, এই জিনিসটাও ট্রু। সিম্পলি কি আমরা চিহ্ন এবং সেটের বিপরীত নিয়ে একটা সম্পর্ক পেলাম, তো এটার নাম হলো এখানে দ্বৈত হবে। তাহলে নিজেরা একটা বল, এটা সিম্পলি উল্টো যদি একটা বিষয় থাকে যে এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু কি, এ যদি হয় এর দ্বৈত হবে কি হবে বল, এ ইউনিভার্সাল ইকুয়ালস টু এ হচ্ছে, এই সেটটা একই আছে এবং তাই হচ্ছে। ঠিক আছে, এটা হলো দ্বৈত হবে, তার কিছু না। আচ্ছা, এইবার পরেরটা যেটা আছে দেখ, পরেরটা দ্বৈত হবে জানতে চাইছেন, এখানে এ বি সি সেটগুলো কি থাকবে, একই থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, শুধুমাত্র ইউনিয়নগুলো কি হবে ইন্টারসেকশন হয়ে যাবে, আর ইন্টারসেকশনগুলো ইউনিয়ন হয়ে যাবে। লেফট সাইডও তাই হবে, রাইট সাইডও তাই হবে। সেটা দিয়ে যে ইকুয়েশনটা পাবো সেটাই হবে 11 নম্বরটার অ্যান্সার। তাহলে কোনটা হচ্ছে 11টার অ্যান্সার, ফার্স্ট স্টেপটাই হচ্ছে কারেক্ট। আচ্ছা, তারপরে কোনটা, সংক্ষিপ্ত 17, প্রথমে যদি 17 দেখি, 17 কি বলছে, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এবং an দ্বারা ax এগুলোকে বোঝানো হয়, মানে 3n ইন্টারসেকশন 7n জানতে চাইছে। কে কে করেছি সেটা করেছিস, কি করলি, 3n বলতে তাহলে কি বোঝানো হচ্ছে, এক্স্যাক্টলি n মানে তো 1 2 3 4 এরকম ভাবে চলবে,
স্বাভাবিক সংখ্যাগুলো মানে কি, যেগুলো 1 থেকে শুরু হচ্ছে পরপর, হ্যাঁ স্বাভাবিক সংখ্যাগুলো মানে কি 1 থেকে যেগুলো শুরু হচ্ছে পরপর চলতে থাকছে। তাহলে 3n বলতে কি বোঝাচ্ছে? 3 এর যেগুলো কি গুণিতক, সিম্পল, এইগুলোই 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তার মানে কি কি বোঝাচ্ছে? 6 9 12 এরকম ভাবে চলতে থাকবে। আচ্ছা 7n বলতে কি বোঝাচ্ছে? 7 এর গুণিতক 14 21 এরকম চলতে থাকবে। এইবার তোর যখন ইন্টারসেকশন লাগবে, ইন্টারসেকশন বলতে কি বোঝায়? যেগুলো কমন এলিমেন্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি কমন এলিমেন্ট কোনগুলো হবে? যেগুলো 3 দ্বারা অবিভাজ্য, যেগুলো 7 দ্বারা অবিভাজ্য। ব্যাপারটা আলটিমেটলি এরকম দাঁড়িয়ে যাচ্ছে, 3 আর 7 এর লসাগু যেটা হয় সেগুলো দিয়ে বিভাজ্য যায়, তাই না? হ্যাঁ কি না? লজিক তো তাই বলে। তাহলে ব্যাপারটা কি কি দাঁড়াবে? এখানে কতগুলো পদ লিখে দিই, এখানে 15 এখানে 21 পর্যন্ত লিখে দেয়, তারপর ডট ডট করিস। তাহলে এরপরে যদি ইন্টারসেকশন করিস তাহলে 21 42 43 এগুলো চলে যাবে। ঠিক আছে? আচ্ছা 18 কি হয়েছে? বলছে এ এমন একটা সেট, সেটা দেখ কি বলছে, এ এমন একটা সেট এক্স, এক্স দিয়ে কি বলছে মানে এ অ্যাকচুয়ালি এক্স নামক এলিমেন্টগুলোকে ধরে রাখছে। যেখানেই দেখবো আমরা এরকম এক্স সাজ দ্যাট, এটা বলতে আমরা কি বুঝবো? যে এ যে সেটটা আছে সেটা কি হচ্ছে, এক্স নামক যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকেও ক্যারি করছে, ও এলিমেন্টগুলো এই সেটের মধ্যে আছে। ঠিক আছে, সাজ দ্যাট এবার কি ডেফিনেশন দিয়েছে? এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 6n, মানে প্রতিটা এক্স এর ভ্যালু কি 6n, যেখানে n আবার কোথায় আছে? বিলংস টু n। তার মানে কি জেড আছে, বেশ জেড। আচ্ছা তাহলে আমাদের জানতে হবে আগে জেড সেটটা কেমন দেখতে হয়। প্রথম দিন ডিসকাশন করছিলাম জেড বলতে কি বোঝায়। জেড বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যাকে বোঝায়। তাহলে জেড দিয়ে আমরা কাকে কাকে এক্সপ্রেস করি? জেড দিয়ে কাকে কাকে এক্সপ্রেস করি আমরা বল? 1 2 3 4 এগুলো আছে, তার আগে কাকে এক্সপ্রেস করতে পারি? 0, তার আগে 1 -2 এরকম ভাবে চলবে। বাঁ দিকে এরকম ভাবে চলতে থাকবে, ডান দিকে এরকম চলতে থাকবে। মূল ব্যাপার কোনোভাবে ভগ্নাংশ নয়, এটা পূর্ণ সংখ্যা, সেগুলোকে আমরা একটা জেড সেটের মধ্যে রাখি। তাহলে এখানে কি বলছে ভালো করে বোঝ, এখানে এন এর ভ্যালুগুলো কোথা থেকে তুলছে? জেড থেকে তুলে আনছে। ধর এন এর একটা ভ্যালু আমরা তুললাম কি 0, তাহলে সেই ভ্যালুটা কোথায় বসবে? এখানে। 6 ইন্টু 0 সেটা কার মান? x এর মান। 6 ইন্টু 0 কি হয়? 0, সেটা x এর মান। তাহলে সেই x গুলো কোথায় আছে? a সেটে। তাহলে a সেটের এলিমেন্ট কে কে হবে? 0 আসছে, তারপর আসছে কি 6, আচ্ছা এটা একটু মাঝামাঝি লিখি। এখানে 1 বসালে 6, 2 বসালে 12 এরকম ভাবে চলছে। আবার বাঁদিকে কি হচ্ছে? -6 -12 এরকম ভাবে বাঁদিকে চলছে। বোঝা যাচ্ছে? তাহলে এই লজিকটাকে মাথায় রাখবে সবসময় সেটে, যে এক্স সাজ দ্যাট যদি থাকে, এক্স বা যেটাই থাক না কেন সেটা কি বোঝাচ্ছে? সেই এলিমেন্ট বা সেই পদগুলো ওই সেটের মধ্যে আছে। সাজ দ্যাট দিয়ে কি এক্সপ্রেস করছে? যে এলিমেন্টগুলো রয়েছে সেইগুলোর কোনো একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছে বা একটা ব্যাখ্যা করে দিচ্ছে যে ওগুলো কেমন টাইপের এলিমেন্ট, কি ধরনের। কি ধরনের? এটা 6n, মানে বলতে পারি 6 এর গুণিতক। যেখানে দেখতে হবে যে এন এর মানগুলো কোন জায়গা থেকে নিচ্ছে, জেড থেকে নিচ্ছে। এখন যদি এন এর মানগুলো ক্যাপিটাল এন থেকে নিত, তাহলে ভ্যালুটা শুরু হতো কোথা থেকে? 1 থেকে। তাহলে আর 0 -6 এগুলো থাকতো কি? থাকতো না। শুরু কোথা থেকে হতো? 6 12 এরকম চলতো। তাহলে এই সেটটাও কিন্তু ম্যাটার করছে, মানে একটা সেটের মধ্যে এই সেটটাকে লিংক হয়ে গেল, তো এটাও কিন্তু ম্যাটার করছে। এটা জেড দিচ্ছে নাকি এন দিচ্ছে নাকি আর দিচ্ছে, এটাও অবজার্ভ করতে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে এই হলো এ সেট। আচ্ছা এবার বল বি সেট তাহলে কি হবে? নিজেরা বল, বি সেটটা কি হবে? -8 -4 0 4 8 12 এরকম চলতে থাকবে। এখানে -12 চলতে থাকবে। আচ্ছা এবার কি জানতে চাইছে? এ ইন্টারসেকশন বি জানতে চাইছে। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? এক্স্যাক্টলি। হ্যাঁ তাহলে কে কে আসছে? -12 -12 আসবে, 0 12 চলবে, এখানেও চলবে। ঠিক আছে, এইগুলো ক্লিয়ার হচ্ছে?
আচ্ছা, তো এবার নেক্সট দিন যে হোমওয়ার্কটা দেব তার উপর বেস করে আমি আগে হোমওয়ার্কটা দিইনি, তারপরে ডিসকাশনটা করে দিচ্ছি যে এই টাইপের অঙ্কগুলো কীভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কোশ্চেনের অঙ্ক আলাদাভাবে করতে হবে, অবশ্যই করতে হবে। দেখ আমি হোম টাস্কটা কি দিচ্ছি, দেখ বুঝে নেব ব্যাপারটা। এর আগে তো এমসিকিউ অতি সংক্ষিপ্ত সবই হয়ে গেছে, মনে হয় একটা দুটো বিষয় বাকি রয়েছে। আমি বলছি হ্যাঁ 14টাকে বাকি রেখে দিলাম, ওইটা এখানে সংক্ষিপ্ত 18 পর্যন্ত হলো। পরের দিন যেটা হোম টাস্ক করবি, প্রথম কথা সংক্ষিপ্ত 20টাকে কেটে দিলাম কিন্তু হ্যাঁ, এটা লাগবেই না, এরকম ধরনের জিনিস কখনো আসে না। সংক্ষিপ্ত 20টাকে কেটে দেয়। আচ্ছা, তো পরের দিনে শুধু হোম টাস্ক আমি বলছি, সেটা হলো 19-এর দাগ, পুরো 19। আমি কি কোনো ইয়ে করবো, মার্কিং করবো? লাল কালি আছে, লাল কালি দিয়ে দেবো মার্কিং। 19-এর দাগ 20 কিন্তু কেটেই দিয়েছি। আচ্ছা আচ্ছা, এরপর দীর্ঘয় চলে যায়। কারণটা হলো এরপর থেকে মানে 20 পর থেকে এইগুলো যেগুলো সেগুলো কোশ্চেনের অঙ্ক, সেগুলো প্যাটার্নটা আলাদা। ঠিক আছে, তো 19 দিলাম সংক্ষিপ্ত থেকে। তারপরে দীর্ঘর 1 কেটে দে। এটা দেখ দীর্ঘর একটা হলো এই ফর্মুলাটা যেটা প্রথমে ডিসকাশন করলাম আজকে। তো এইটার কোনো রকম প্রুফ বা অন্য কিছু করতে দেয় না, ফর্মুলাটা জানতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো আমি কারণ দীর্ঘর 1 কেটে দিলাম। তো পরের দিন হোম টাস্ক কি থাকবে, 2 থেকে শুরু করে 11 পর্যন্ত। দীর্ঘ 2 থেকে শুরু করে 11 পর্যন্ত হোম টাস্ক থাকবে। এবার এখানে যেটা কাটবি সেটা হলো ভেন চিত্রের মাধ্যমে যেগুলো যাচাই করতে দিয়েছি। দেখ 8-এর দাগ, হ্যাঁ এটা কেটে দে, কারণ ভেন চিত্র হলো বোঝার জন্য, এটা দিয়ে কোনো অঙ্ক তোকে দেবে না। হ্যাঁ এই যেটা বলছিলাম প্রথম দিকে, এগুলোকে ভেন চিত্র বলে। ভেন একজন ম্যাথামেটিশিয়ানের নাম, তার নামের কোনো নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। এগুলো অ্যাকচুয়ালি যে কোনো মানে লজিক বা লজিক্যাল ম্যাথামেটিক্স বা আরও অনেক কিছু সেট তত্ত্ব এগুলো পড়তে আর কি তার বিভিন্ন ডায়াগ্রাম কাজে লাগে। ঠিক আছে, তো 8 নম্বরটাকে ওই কারণে কেটে দিতে বললাম, এই নিয়ে তোকে কোনো অঙ্ক ইয়ে করতে দেবে না, কারণ ছবি আঁকার ব্যাপারটা, ছবিটা হলো বোঝার জন্য। 8 কেটে দে, 9 কেটে দে। কাটা মানে এগুলো কিন্তু ফুল টাইম কাট, এটা কখনো পরেও হোমওয়ার্ক হবে মানে 1, 8, 9 কেটে দে। 2 থেকে 11 পর্যন্ত বাকিগুলো হোমওয়ার্ক করবে। তার সঙ্গে হলো সংক্ষিপ্ত 19 আর কোশ্চেনের দেখ, আর বাদ বাকি যা পড়ে রয়েছে সব কোশ্চেনের উপর। তো যেটুকু হোম টাস্ক দিলাম সেটুকু নিয়ে আমি একটু ডিসকাশন করে দিচ্ছি ব্যাপারটা কি। একটু স্লোলি এগোলাম সেট তত্ত্বটা, এমনি তো মধ্যে এক্সামটা ছিল, কিন্তু খুব ভালো করে শিখতে হবে সেটটা, কারণ 12 আবার সেট আছে, তার সাথে আরও অনেক কিছু যুক্ত হয়ে গেছে সেটের উপর বেস করে। ঠিক আছে, আর তাছাড়া সেটটা যদি খুব ভালো করে গ্রিপ করতে পারিস, সুবিধা কি এইটার অর হিসাবেই ত্রিকোণমিতিটা থাকে। ঠিক আছে, তো অনেক সহজে বা একটু কনসেপ্ট ঠিক থাকলে খুব কম টাইমেও অনেক অঙ্ক নেমে যায় সেটের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই অঙ্কগুলোকে আমরা কিভাবে প্রুভ করব, দেখ প্রথমে আমি বলি 19-এর কথা। ধর 19-এর 1 নম্বর অঙ্কটা এটা দিয়েছে দেখো। ঠিক আছে, প্রথমত এইগুলো প্রুভ করার সময় যদি দেখিস যে ডাইরেক্ট ফর্মুলার সাহায্য নিয়ে আমরা প্রুভ করতে পারছি, তাহলে সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে প্রুভ করতে পারিস। ফর্মুলা বলতে কোনগুলো বলছি, ফর্মুলা বলতে এগুলো বলছি। দেখ আমি অলরেডি কতদিনও কিছু ডিসকাশন করছিলাম,
মানে একদম ফার্স্ট ডে, এটা কি হয় ইউ, বা এই ইন্টারসেকশন ফাই কি হবে ফাই, মনে পড়ছে? আচ্ছা, এই ধরনের জিনিসগুলো। তার সঙ্গে বলতো এইটা কি হয়, এই হয়, এটা ইউনিয়ন থাকবে ইন্টারসেকশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি ফর্মুলা বলতে এটাও বোঝায় যে এ মাইনাস বি কে আমি কি লিখতে পারি, এটা আমি করে দেখিয়েছিলাম প্রথম দিন, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ভিডিওটা দেখবি আর এ মাইনাস বি কে কি লেখা যেতে পারে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা একটা ফর্মুলা হতে পারে। আচ্ছা, এর পাশাপাশি আর কি ফর্মুলা আছে, আর ফর্মুলা আছে হলো ডি মর্গ্যানস ল, এটা এই কতদিন বলছিলাম, ডি মর্গ্যানস ল। এটা কি বলে যে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা অঙ্ক ছিল। এটা কি হয় যে দুটো সেটের ইউনিয়নের হোল কমপ্লিমেন্ট হয়, তাদের আলাদা আলাদা কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, এটা হতে বাধ্য। তুই যে কোনো নিজের মতো দুটো সেট নিবি, তাদেরকে ইউনিয়ন করে কমপ্লিমেন্ট বের করে রাখবি, আর তাদের আলাদা আলাদা কমপ্লিমেন্ট করে ইন্টারসেকশন বের করবি, দেখবি দুটো ভ্যালু ইকুয়াল হতে বাধ্য। এটা হলো ডি মর্গান ল। এটা উল্টো থিওরিও কাজে লাগে, সেটা কি, ইউনিয়নের জায়গায় যদি ইন্টারসেকশন থাকে তাহলে এখানে কি আসবে, ইউনিয়ন আসবে, ঠিক আছে। এমনকি ডি মর্গানস ল ওখানেও আছে, আমি অলরেডি তোদের গাণিতিক যুক্তি চ্যাপ্টারটা করিয়ে দিয়েছিলাম, যদিও এখন সিলেবাস থেকে বাদ গেছে, তোদের মনে আছে হালকা, তো ওখানেও ডি মর্গানস ল ছিল অ্যাকচুয়ালি। ওখানেও অ্যাকচুয়ালি কনসেপ্টটা একই, কিন্তু ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে না, এটা অন্যভাবে লেখা হচ্ছে আর কিছুই না। এমনকি ডি মর্গানস ল কম্পিউটার সায়েন্সেও কাজে লাগে। কম্পিউটার সায়েন্স আছে, অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সেও ডি মর্গানস ল, নট গেট, এইগুলোর কনসেপ্টে কাজে লাগে। অ্যাকচুয়ালি বেসিক লজিক বা বেসিক জায়গা থেকে ওগুলো ওখানে অ্যাপ্লাই হচ্ছে কম্পিউটারে। তো এই হলো ডি মর্গানস ল, এই জিনিসটা ফর্মুলা হিসেবে আমাদের ধরতে হবে, ঠিক আছে। এর বাইরে ফর্মুলার মধ্যে পড়ে হলো যে কমিউটেটিভ ল, বা বাংলায় বলে বিনিময় নিয়ম। ঠিক এরকম পুরো হেডিং করে করে ইয়েতে আছে, সংক্ষিপ্তকরণে লেখা আছে, সব ফর্মুলাগুলোই আছে, ঠিক আছে, দেখতে পারো। তো আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, জাস্ট যেগুলো লাগতে পারে। বিনিময় নিয়ম বলতে কি বোঝায়, ওই প্রাগৈতিহাসিক যুগে হতো না, ভেড়ার বদলে সোনা দিত, গরুর বদলে প্ল্যাটিনাম দিত, তো এইসব প্রাগৈতিহাসিক যুগে হতো বিনিময় নিয়ম, বিনিময় প্রথা। কি হতো তাতে, তাহলে একটার বদলি হিসাবে আরেকটা জিনিস দিত, আর তখন টাকা পয়সার উদ্ভব হয়নি, তাই এরকম করতে হবে, আর কিছু না। তখন ভ্যালুয়েশনও বুঝতো না কোনটা কতটা ভ্যালুয়েশন, ঠিক আছে। তো ব্যাপারটা অনেকটা ওরকম, এ আর বি দুটো বস্তু আছে, তাদের ইউনিয়ন করলে যা পাবো, তাদের মধ্যে যদি জায়গা পরিবর্তন করে দিই, বিনিময় নিয়ম বলতে অ্যাকচুয়ালি কি, এর জায়গায় যদি বি চলে আসে আর বি এর জায়গায় যদি এ চলে যায়, তাহলেও কি হবে, রেজাল্টটা সেমই থাকবে। এটাই হলো বিনিময় নিয়ম, বা এটা ইংলিশে বলছে কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। এখন আমাকে বলতো এইগুলো নর্মাল পাটিগণিতে কে কে মেনে চলে, যোগ চিহ্ন কি মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে, বিয়োগ মেনে চলে, বিয়োগ, গুণ চলে, আর ভাগ চলে, ব্যাপারটা এরকম। সেট তত্ত্বে দেখ ইউনিয়ন মেনে চলে, ইন্টারসেকশন, হ্যাঁ বুঝে বল, ইন্টারসেকশন মানে কি, কমন জায়গাটা মানবে না কেন, মানবে। এই ইন্টারসেকশন বিও যায় হবে, বি ইন্টারসেকশন এতে একই হয়, মূল কথা কি কমন এলিমেন্টগুলো বের করতে চাইছি। তাহলে কমিউটেটিভ ল, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ কি হয়, সেমই হয়। কিন্তু যদি এ মাইনাস বি বের করি আমরা, তাহলে কি হবে, তাহলে আর হচ্ছে না। এ মাইনাস বি একটা একরকম রেজাল্ট দিতে পারে, বি মাইনাস একরকম রেজাল্ট দিতে পারে, এটা প্রথম দিনই দেখছি, কিন্তু দেখি ভিডিওতেও আছে, ঠিক আছে। তাহলে এই হলো কমিউটেটিভ ল, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, আর আছে হলো অ্যাসোসিয়েটিভ ল, এটাকে বাংলায় বলছে সংযোগ সূত্র। সংযোগ সূত্র, সংযোজক সূত্র কিছুই না, মানে সিম্পলি যদি ব্র্যাকেটটা শিফট করেছে তাহলে যদি ভ্যালুটা একই থাকে, ব্র্যাকেটটা যদি সিম্পলি শিফট করে যায়, মানে লাস্টের দুটোর মধ্যে অপারেশন করে তারপরে যদি ফার্স্টেরটা অপারেশন করি, আর এখানে কি ফার্স্ট দুটোর মধ্যে অপারেশন করে যদি লাস্টেরটা অপারেশন করি, কি ভ্যালুটা সেমই থাকে। তুই দেখ আমাদের নর্মাল পাটিগণিত যোগ কিন্তু এই নিয়ম মেনে চলছে, বিয়োগ কি মেনে চলে, করতে গেলে ওখানে আটকে যেতে পারিস, কোনো না কোনো কারণে গুণও মেনে চলে, কিন্তু ভাগ আটকে যেতে পারে, ব্যাপারটা এরকমই। এখানে ইউনিয়ন ইন্টারসেকশন দুজনেই এই নিয়ম মেনে চলে, এটাকে বলছে সংযোগ সূত্র, বা ইংলিশে বলে অ্যাসোসিয়েটিভ ল।
ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে ডিস্ট্রিবিউটিভ ল, বা বাংলায় বলে বন্টন সূত্র। বন্টন সূত্র কেমন ব্যাপারটা খুব আগে সিম্পলিফাই ভাবে বলি, ভাব a ইন্টু বি প্লাস সি আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এ বি প্লাস এসি। এই যে কাজটা করলি এটা থেকে এটাকেই বন্টন বলে। মানে এটা দুজনের কাছেই বন্টিত হয়ে গেল, এটা বি এর কাছেও চলে গেল, এটা সি এর সঙ্গেও চলে গেল, এ বি প্লাস এসি হয়ে গেল। এই কারণে এটাকে বলে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, তো এইখানেও যদি ব্যাপারটাকে আমরা এরকম ভাবে অ্যাপ্লাই করি, এ বা ডটের জায়গায় আছে ধর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে কি হবে ব্যাপারটা? এখানে ভালো করে বুঝে নেই, কিন্তু এই ডট দিয়ে এটা বি এর সাথেও গেল, মাঝখানে প্লাস গেল, এ ডট দিয়ে সি এর সাথেও গেল, কি হবে বল? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ইন্টারসেকশন সি। বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি উল্টো বিষয়টা হয়, যদি ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন থাকে আর ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন থাকে, এখানে ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন, এখানে তার অপোজিট অপোজিট চলে আসবে। দুটো ভাবেই বন্টন হতে পারে। পাটিগণিতে কিন্তু এইভাবে শুধু বন্টন হয়, পাটিগণিত বা অ্যালজেব্রা যেটাই বলিস, পাটিগণিত বা অ্যালজেব্রা এইভাবেই বন্টন হয়। ওখানে উল্টো ব্যাপারটা হয়, এরকম হয় 2a + c হয় না। তো পাটিগণিতে কিন্তু পাটিগণিত বা অ্যালজেব্রা যেটাই বলছিস না সেই জায়গায় কিন্তু মানে বেসিক ম্যাথমেটিক্স এই ঘটনাটা ঘটে না, কিন্তু সেটে কিন্তু দুটোই ঘটছে, দুটো হবে। ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র বলা হয়। ঠিক আছে, তো মোরাললেস এই ফর্মুলাগুলোকেই মাথায় রেখে আমাদের এই জিনিসগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, কোনো না কোনোভাবে। তো আমি যেটা বলছিলাম, এই ধরনের অঙ্কের দুটো প্রসেস হতে পারে। একটা প্রসেস হতে পারে এই সমস্ত ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করা, ফর্মুলার অ্যাপ্লিকেশন হতে পারে। আরেকটা হতে পারে, গতদিন একটা টাইপ দেখিয়েছিলাম আমি, মনে পড়া উচিত। ধর এ সেটের অন্তর্গত একটা এলিমেন্ট আমি নিলাম এক্স, এক্স বিলংস টু এ থেকে ইমপ্লাই করলাম এক্স বিলংস টু বি, তাহলে এখান থেকে কি বোঝায়? এ সাবসেট অফ বি, একই না? এটাকে যদি আমরা 1 নম্বর দিয়ে রাখি এবং আবার উল্টো দিক থেকে অন্য আরেকটা এলিমেন্ট নিলাম ওয়াই, ওয়াই বিলংস টু কি বি দিয়ে শুরু করে যদি শেষ করি ওয়াই বিলংস টু না সি নয় এ তে, একটা এক্স এলিমেন্ট নিয়ে এ থেকে শুরু করে বি তে শেষ করেছি, আবার অন্য একটা এলিমেন্ট ওয়াই কে নিয়ে বি থেকে শুরু করে যদি এ তে শেষ করি, তাহলে এখান থেকে কি বলতে পারি? বি সাবসেট অফ এ। এটাকে যদি দিয়ে রাখি 2, তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারি? বল সমান এ ইকুয়াল টু বি। হ্যাঁ, ওইটা হোক বা না হোক, এটা যদি হয় তো হলো, যদি না হয় তো না হলো, আলটিমেটলি এরকম কখন ঘটতে পারে? দুটো যদি সমান হয়, ওইটা হলেও হতে পারে, এটা না হলেও এটা হতে পারে। তো এরকম যদি দুটোই ঘটে, যে এ বি এর মধ্যে আছে, বি এ এর মধ্যে আছে, দুজনের মধ্যে কি করে থাকতে পারে? এটা একমাত্র কখন পসিবল? দুজনেই সমান। ঠিক আছে, তো এই দুটো প্রসেস হতে পারে, যে একটা হলো এ নাম্বার প্রসেস, বিভিন্ন ফর্মুলার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা সলভ করা, অথবা আরেকটা প্রসেস কি হতে পারে? এই রকমের মাধ্যমে। মানে তখন কি বলতে, ক্যাপিটাল এর জায়গায় হয়তো লেফট হ্যান্ড সাইডটা থাকবে, না তোকে যেটা প্রুভ করতে দিই, তো তুই একটা এলিমেন্ট লেফট হ্যান্ড সাইডে ধরে নিলি, তো কি দেখাতে হবে? অঙ্ক করতে করতে দেখাতে হবে কি এক্স বিলং টু রাইট হ্যান্ড সাইড। তাহলে ব্যাপারটা কি হলো? লেফট হ্যান্ড সাইডটা সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড, আবার সিমিলারলি উল্টো দিকে দেখাবো কি রাইট হ্যান্ড সাইডটা সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড, আলটিমেটলি কি দুটো ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এই দুটো প্রসেসের মাধ্যমে আমাদের এই অঙ্কগুলো সলভ করতে হবে। সেই সংক্ষিপ্ত 19 হোক বা দীর্ঘ বেশ কিছু অঙ্ক যেগুলো রয়েছে, দীর্ঘ ধর মেনলি 10-11 আর কি, দীর্ঘ মেনলি 10-11 ওগুলো এগুলো এটাকে বলছে। আর 2 থেকে 7 আমার কিছু ডিসকাশনে নেই, দীর্ঘ 2 থেকে 7 এগুলো কিন্তু অলরেডি আগের দিন বা তার আগের দিন করেছিস, মানে ওই ইউনিয়ন ইন্টারসেকশন বের করতে হবে বা কমপ্লিমেন্ট বের করতে হবে, তো এই ধরনের ব্যাপার আর কিছুই না। তো ক্লিয়ার হয়েছে, মানে ওভারভিউটা ক্লিয়ার হয়েছে কি বলতেছিলাম? তো 19-1 যদি আমি ফোকাস করি, বল এটা কিভাবে করলে ব্যাপারটা খুব কুইকলি চলে আসতে পারে? লেফট হ্যান্ড সাইড এটা দিয়েছে ফর্মুলার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর একটা দুটো জিনিস হয়তো ফর্মুলা আকারে বলা হলো না, যে এটা নিজেরা বল দেখি, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কি হবে? গতদিন হয়তো বলছিলাম বা প্রথম দিন বলছিলাম 5, কারেক্ট। আর এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট না, বুঝে বল। এই সেটটা আর এই সেটের বাইরের পুরো জগৎটা, পুরোটা কি হবে? ইউনিভার্সাল সেট হবে, ইউনিয়ন করছে, এটাও কাজে লাগতে পারে। ঠিক আছে, তো আমাকে বল এখানে কি করবো? বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট
গুড, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। এরপরে ব্র্যাকেটটা কি হতে পারে? সংযোগ। ব্র্যাকেটটা কি হতে পারে নিজেদের মধ্যে? সরে যেতে পারে। দেখ বন্টন কখন অ্যাপ্লাই হয়? যদি মানে ভেতরে আর বাইরে আলাদা আলাদা চিহ্ন থাকে, যেমন এ গুণ বি প্লাস সি দেখা যায়, ভেতরে প্লাস বাইরে গুণ চিহ্ন। বন্টন কখন হয়? যদি ভেতরে আর বাইরে আলাদা আলাদা চিহ্ন থাকে। আর ভেতরে আর বাইরে যদি একই চিহ্ন থাকে তাহলে কি হবে? ব্র্যাকেটটা শিফট হতে পারে, সংযোগ সূত্র বলছে। বুঝা যাচ্ছে কথা? তাহলে এখানে কি লিখতে পারি বল? ইন্টারসেকশন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, হ্যাঁ কি না? এবার এইটা জায়গায় কি লিখতে পারি? ফাই লিখতে পারি। গুড, এই রেজাল্টটা কি হবে? ফাই হবে। বোঝা যাচ্ছে? এই পদ্ধতিতে কিছু প্রুফ হবে, ঠিক আছে? তো বাড়িতে চেষ্টা কর, নিচে করে চেষ্টা কর। আর আরেকটা ওই জিনিসটা দেখিয়ে দিই, যেটাকে অন্য পদ্ধতিতে সলভ করতে হবে। সেটা মূলত লাগবে হলো, দেখ দীর্ঘ 10-এর অঙ্কগুলোর ক্ষেত্রে, দীর্ঘ 10-এর অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে দ্বিতীয় পদ্ধতিটা লাগবে। এখানে তুই ফর্মুলার মাধ্যমে সলভ করতে পারবি, ঠিক আছে? এবার আমি আরেকটা কথা বলি, দেখ ফর্মুলার মাধ্যমে কোনগুলো সলভ করতে পারবি বলতো? মানে যেগুলো নিজেই ফর্মুলা নয় তাকে ফর্মুলার মাধ্যমে সলভ করতে পারবে। মানেটা কি বলতে চাইছি? তাই 10-এর দাগে যে অঙ্কগুলো দিয়েছে দেখ, সেগুলো নিজেই একটা ফর্মুলা, তাই তো? ঠিক আছে? তো তাকে তোকে মানে তুই ফর্মুলার মাধ্যমে পারবি না, তোকে অন্য পদ্ধতি নিতে হবে, ঠিক আছে? কিন্তু এই ধর সংক্ষিপ্ত 19 বা দীর্ঘ 11 এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? এগুলো নিজে কিন্তু কোনো ফর্মুলা নয়। রাইট হ্যান্ড সাইডে ধর ফাই প্রমাণ করতে দিচ্ছে, বা রাইট হ্যান্ড সাইডে ইউনিভার্সাল প্রমাণ করতে দিচ্ছে, বা প্রমাণ করতে দিচ্ছে, তখন তুই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে পারিস। আর দীর্ঘ 10-এর ক্ষেত্রে এগুলো নিজেই ফর্মুলা, এগুলোকে প্রুভ করতে দিবি। এগুলোই কি করে প্রুভ করবে? দেখ আমি একটা দেখিয়ে দিচ্ছি, ডিসকাসও করে দিচ্ছি, আর এগুলো কোন জায়গায় আছে সেটাও বলে দিচ্ছি, বাড়িতেও দেখবি। সেটা হলো মানে সবার সাথে তো পেজ নাম্বার মিলবে না, উদাহরণ 22-এ হয়তো আছে, উদাহরণ 22 দেখবি। আর দেখবি এইভাবে মানে উদাহরণগুলো শুরু হওয়ার আগে একটা হেডিং আছে, দেখবি সংজ্ঞা থেকে সংযোগ সূত্র, বন্টন সূত্র, ডিমর্গান সূত্রের প্রমাণ। সংজ্ঞা থেকে সংযোগ, বন্টন, ডিমর্গান সূত্রের প্রমাণ। উদাহরণের আগে, এখানে পেজ নাম্বার দেখাচ্ছে, পেজ নাম্বার 14-15 এই জায়গাগুলো পেজ নাম্বার মিলবে না। উদাহরণের আগে দেখ, হ্যাঁ উদাহরণের আগে দ্বিত্ব নীতি আছে, পেয়েছিস? ডুয়ালিটিরও আগে দেখ, ডুয়ালিটিরও আগে দেখ, দেখ পেয়েছিস? হ্যাঁ এই জায়গাগুলোকে এরকম ভাবে ভালো করে রাইট মার্ক দিয়ে রাখ, এই প্রুফগুলোকে দেখবি। হ্যাঁ তো এই জিনিসগুলো কি আমি দেখিয়ে দিচ্ছি একটা বোর্ডে, যা যা আছে এগুলো দেখবি, এইগুলোই ওখানে প্রুফ করতে দিচ্ছি আমি, ঠিক আছে? হ্যাঁ এগুলো দেখবি ভালো করে। তার সঙ্গে উদাহরণ কত বললি? 22। হ্যাঁ উদাহরণ 22 দেখবি, উদাহরণ 20 দেখবি, উদাহরণ 20, উদাহরণ 22, উদাহরণ 24। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, উদাহরণ 24-এ দেখ এরকম একটা চিহ্ন দিয়েছে, এ ইউনিয়ন বি, এরকম চিহ্ন দিয়েছে, দেখতে পাইছিস সবাই? এইটা দিয়ে কি বোঝাচ্ছে বলতো? এটা দিয়ে এই মাইনাসটাকেই বোঝাচ্ছে, আর কিছু না, সিম্পলি মাইনাসটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? তো দেখবি উদাহরণ 24 দেখবি, 20, 22, 24। তো যাই হোক আমি একটা অঙ্ক ডিসকাস করি, 10-এর 1 নম্বর, দীর্ঘ 10-এর 1। ব্যাপারটা কি দেখ, দীর্ঘ 10-এর 1 প্রমাণ করতে দিয়েছে তোকে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, প্রমাণ করতে দিয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। কিছুক্ষণ আগে বলে এলাম এই সূত্রটার কথা, কি বলে এই সূত্রটাকে? এটাকে বলতে বন্টন বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল, তাই তো?
দেখ ভেতরে এবং বাইরে আলাদা আলাদা চিহ্ন আছে, তাহলে এর সাথে বি একবার গেল আর এর সাথে সি একবার গেল আর মাঝখানের চিহ্নটা বাইরে বেরিয়ে এসেছে, এরকম ভাবতে পারি আমরা। ঠিক আছে, যখনই অসুবিধা মনে হবে নর্মাল গুণ যোগ দিয়ে ভাববি এ ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। ঠিক আছে, তো এইটা তোকে প্রুভ করতে দিয়েছে কিন্তু, মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেখাতে পারি কি রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের জিনিসগুলো আমরা কিভাবে দেখাতে পারি? তো লেখ আমার সাথে দেখবি, আমি বলি ব্যাপারটা ডিসকাশন করতে করতে। প্রথম কাজ হবে হলো বাম পক্ষের যে কোনো একটা পদ আমরা ধরে নেবো এক্স, কি লিখবো? ধরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর যে কোনো একটি পদ, যে কোনো একটি পদ স্মল এক্স। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি, সুতরাং এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, হ্যাঁ কি না লিখতে পারি? এবার ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব ভালো করে কিন্তু খেয়াল করবি বিষয়টা। আমি একটু আগে যেটা বলে এলাম সেই কাজটা করতে চাইছি অ্যাকচুয়ালি, আমি দেখাতে চাইছি লেফট হ্যান্ড সাইডটা সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড, আরেকবার কি দেখাবো? সাইডটা সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড, তাহলে কি দুজন ইকুয়াল হয়ে গেল। মূল টার্গেট কিন্তু আমাদের এটা, টার্গেটটা বোঝা যাচ্ছে? তো তার জন্য কি লেফট হ্যান্ড সাইডে একটা এলিমেন্ট ধরেছি এক্স, আমরা এরকম দেখাতে দেখাতে কি দেখাবো? রাইট হ্যান্ড সাইডেরও এলিমেন্ট কি এক্স নিজেই। ঠিক আছে, তার মানে কি বলতে পারি? লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডে সাবসেট হয়ে গেল। তারপরে একই কাজ উল্টো করবো, এবং একটা মজার ব্যাপার কি মনে রাখবে, তুই যদি একটা করে ফেলিস দ্বিতীয়টার ক্ষেত্রে জাস্ট উল্টো কপি করে দিলেই হবে, নিচ থেকে উপরে কপি করে দিবি, শুধুমাত্র কি আর এক্স দিয়ে লিখবি না, ওটা ওয়াই দিয়ে লিখবি, জাস্ট কপি করে লিখবি উল্টো দিকে, উল্টো লাইন। বুঝতে পারছিস? তো কি করবো আমরা? দেখ এক্স বিলংস টু এটা ধরেছি, আচ্ছা এবার আমরা কিছুই করবো না অ্যাকচুয়ালি, সিম্পলি ওই যে এবং বা চিহ্নগুলো সাহায্য নেব। ইউনিয়ন থাকলে কতদিন বলছিলাম কি ইউজ হয়? অর নাকি এন্ড? না, ইউনিয়ন থাকলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি এক্স এতে আছে অথবা এক্স বিতে আছে। এন্ড কখন ইউজ হয়? ইন্টারসেকশন মানে কি এক্স এতেও আছে এবং সেন্সটাকে ক্রিয়েট করে এক্স এতেও আছে এবং বিতেও আছে। আর ইউনিয়নে কি হচ্ছে? হয় এতে আছে অথবা বিতে আছে, যেখানেই থাকুক আলটিমেটলি সে কোথায় আছে? ইউনিয়নে আছে। বোঝা যাচ্ছে? তাহলে কি হচ্ছে এখানে আমরা কি লিখতে পারি? ইমপ্লাই করে লিখ এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, লিখতে পারি? একই না? এনি ডাউট? আগের দুটো ভিডিও আরো একবার দেখবি, আগের দুটো ভিডিও দেখ, বলতে পারি কি কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকলে আগে সেটা কর, তারপরে করা লাগে। কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকলে সেটাকে জিজ্ঞাসা কর, এটা আমরা লিখতে পারছি কি পারছি না? পারছি লিখতে? ঠিক আছে, গুড। তাহলে এক্স এতে আছে অথবা এক্স এটাতে আছে। আচ্ছা এরপরে আমরা কি লিখতে পাচ্ছি? দেখ তো এক্স বিলংস টু এ অর এইটুকুর জন্য কি লিখতে পাচ্ছি? বিলংস টু বি কি এবং না অর, এবং তার মানে কি উল্টো বি এন্ড এক্স বিলংস টু কি সি। ঠিক আছে, এবার কিছুই না, এই ডিস্ট্রিবিউটিভ কনসেপ্ট এখানে ইউজ হয়ে যাবে। তাহলে কি হবে ব্যাপারটা কিরকম ভাবে ভাবা যাক? ব্যাপারটা যদি এরকম থাকে যে ধর তো তোর কাছে কিছু অপশনস আছে, ধর বল ব্যাপারটা বুঝে নেন, তোর কাছে কিছু অপশনস আছে বা তোকে বললো যে তুই হয় ফুটবল খেলবি, ব্যাপারটা খেয়াল কর, মিনিংটাকে বোঝার চেষ্টা কর। তুই হয় ফুটবল খেলবি অথবা ক্রিকেট খেলবি এবং টেনিস খেলবি, তো আলটিমেটলি কি ঘটবে বলতো? মানে হয় আমি ক্রিকেট খেলবো
ঠিক আছে, তাহলে যদি আমি ক্রিকেট খেলি তাহলে আমি কিন্তু এই অপশনে যাচ্ছি না, তাই তো? আর অথবা এই অপশনে যদি যাই আমাকে এখানে কি করতে হচ্ছে? দুটোই খেলতে হচ্ছে, ফুটবল খেলবো এবং টেনিস খেলবো। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে? আচ্ছা এইবার দেখ এইটাকেই তাহলে আমরা এইভাবে লাইনটা লিখতে পারছি কিনা। সিম্পলি আমরা ডিস্ট্রিবিউটিভ লাগাচ্ছি, কিন্তু সেন্সটাকে ফুটবল ক্রিকেট নিয়ে ভাবা যায়। তারপর আবার দেখ তো ব্যাপারটা কি দাঁড়ালো। এইটা মানে এইটা একই বোঝাচ্ছে কিনা দেখ ভালো করে। এখানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ফুটবল, হয় ক্রিকেট খেলবো অথবা ফুটবল খেলবো। তার মানে কি যে কোনো একটা চুজ করে কি ক্রিকেট চুজ করলাম, তাহলে এটা এমনি বাতিল হলো। এবং এখানে অলরেডি তো ক্রিকেট চুজ করেই নিয়েছি, মানে আমি তো এখানে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলি, অ্যাকচুয়ালি এখানে ক্রিকেটই খেলছি, তাহলে সেম সেন্স হচ্ছে। আচ্ছা আর এখানে যদি ঘটে, যদি আমি এখানে ফুটবল খেলছি ধরি, তার মানে ক্রিকেটটা খেলছি না, ফুটবল খেলছি এবং তার মানে ক্রিকেট তো খেলছি না, তাহলে কি খেলবো? এখানে অপশন কি আছে? টেনিস খেলছি, তাহলে কি হচ্ছে? ফুটবল খেলছি এবং টেনিস খেলছি। কেউ চাইলে এটাকে মাছ মাংস ডিম দিয়ে তুলনা করতে হবে, কেউ চাইলে এখানে কয়েকটা সিনেমা লাগিয়ে দিতে পারিস। তো ব্যাপারটা আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম। মূল ব্যাপারটা কি হলো? মূল ব্যাপারটা কি হলো? মূল ব্যাপারটা এরকম হলো না, এখানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ লেগে গেল। এই শোন, মূল ব্যাপারটা ভালো করে খেয়াল করতে, এখানে একটা ডিস্ট্রিবিউটিভ লেগে গেল না? ভালো করে খেয়াল করিস, এখানেও বন্টন লেগে গেল না? এক্স্যাক্টলি। তো বিষয়টাকে অ্যাকচুয়ালি সবসময় আমাদের কি করতে হবে, যখনই কিছু একটা প্রুফ দেবে সেটাকে এরকম অ্যান্ড এবং অরে সাজিয়ে নেবে, তারপরে দেখবি কোনো না কোনোভাবে ডিস্ট্রিবিউটিভ লই লেগে যাবে, ডিস্ট্রিবিউটিভ কনসেপ্টই লাগাতে পারবে। ঠিক আছে, তো এবার এখান থেকে কি লিখতে পারি বল? এবার এখান থেকে কি লিখতে পারি? ইন্টারসেকশন কেন? দেখ সোজা ভি থাকলে সোজা ইউ লিখবি, মূল কথা এটা। সোজা ইউ থাকলে সোজা ভি লিখবি, বা সোজা ভি থাকলে সোজা ইউ, আর উল্টো ভি থাকলে উল্টো ইউ। তাহলে কি হবে? এ ইউনিয়ন বি। এখানে হ্যাঁ, এখানে আপাতত অ্যান্ড থাকুক, x belongs to a union c। ওটা উল্টো কি আছে? কোথায় উল্টো? ওটা সোজা হয়েছে। কি হাতি গেছে অঙ্ক? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তারপরে এবার কি লিখবো বল? x belongs to a ইউনিয়ন বি B ইন্টারসেকশন হ্যাঁ a ইউনিয়ন c। সি। আফটার ক্লাস 12 পুরো ম্যাথমেটিক্সটাই এইসবের উপরই থাকে। হ্যাঁ কেউ যদি ম্যাথস অনার্স নিয়ে পড়বি বলে ভাবিস, তো এখানে প্রথমেই এখান থেকে হাতে করে শুরু হবে। পুরো ব্যাপারটা আর ক্যালকুলেটিভ থাকে না, পুরো ব্যাপারটা এরকম ডিসকাশন লেভেলে বা লজিক্যাল লেভেলে, বা আরেকটা শব্দ ইউজ হয় অ্যানালিটিক্যাল লেভেলে। দেখ বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখ তো লেফট হ্যান্ড সাইডের একটা এলিমেন্ট ধরেছি, সেটা রাইট হ্যান্ড সাইডের একটা এলিমেন্ট হয়ে গেল না? হ্যাঁ কি না? ব্যাস আমাদের কিন্তু মেন কাজ হয়ে গেছে। সুতরাং আমরা কি লিখতে পারি? a ইউনিয়ন b ইন্টারসেকশন c, এটা লেফট হ্যান্ড সাইড, সাবসেট অফ a না a ইউনিয়ন বি ইন্টারসেকশন a ইউনিয়ন c। সি। হ্যাঁ, এবার এটাকে আবার ঘুরি ঘুরি এখানে চাইলে এই সাবসেট ইকুয়াল দিতে পারিস, দেখবি বইতেও উদাহরণগুলোতে দিচ্ছে। হয়ে গেছে এতটুকুই? দাঁড়া কি করে লিখবো? এটা তো এইটা কোনটা হলো? মানে এখন আবার আরেঞ্জ আর ওগুলো আমি লিখবো না, ব্যাপারটা সেটা বুঝে যাবে। হ্যাঁ, তাহলে এইটা হলো 1 নম্বর। এরপরে শুধু একটা লাইন লিখে রাখ আর কি। এবার কি ধরবো? হ্যাঁ x belongs to ওইটা পেছনের ব্যাপার x লিখবো না? y y। হ্যাঁ, তাহলে ধরি, দাঁড়াও লেখা তো আরো। আচ্ছা লিখি, ধরি এটা লেখ, ধরি a ইউনিয়ন b। এবার উল্টো সাইডটা থেকে শুরু করব, কিন্তু ভালো করে বুঝে নে। রাইট হ্যান্ড সাইডের একটা এলিমেন্ট ধরে নেবো y, এবার কি আমরা উল্টো সাইড থেকে শুরু করব। ধরি a ইউনিয়ন b কি আছে? ইন্টারসেকশন a ইউনিয়ন c এর যে কোনো একটি পদ হলো y। কি লিখবো? y, যে কোনো একটি পদ y। ঠিক আছে, সুতরাং কি হচ্ছে? y belongs to, এটা হচ্ছে, এরপরে পুরো উল্টো কপি করতে থাকবি। এইগুলোর একটা মজা কি, তুই যদি একটা লিখে ফেলতে পারিস, বাদ বাকিগুলো নিয়ে বেশি না ভেবে সিম্পলি সবকিছু y দিয়ে এই দিবি। লাইনটাকে দেখে দেখে লিখে দেবো। দেখে দেখবে বা যা মন চায় পুরো। মন তো স্বাভাবিক আছে, ঠিক না আছে। বারবার কে করতে যাবে? হ্যাঁ, সবাই যেটা দেখেই ঢুকবে। যেটা সুবিধা হয় আর কি, দেখে দেখে করতে গিয়ে আবার অনেক y জায়গায় x বসিয়ে দেয়, তো ওই কারণে বলে রাখলাম। তো এরকম কেন গন্ডগোল না? তো আলটিমেটলি পুরো এরকম হ্যাঁ, পুরো কপি হয়ে যাবে। তা কপি হয়ে গেলে তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? হ্যাঁ লাইনটা শেষ হয়ে গেছে, এবার ফুল স্টপে এরকম গেছে। দেখ এরকম হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ। এরকম হয় চলতে 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 এরকম চলে আসছে। তারপরে এই ব্যাপারটা সাবসেট। তাহলে কোনটা হচ্ছে? এটা উল্টোটা হচ্ছে। তাহলে এই যে এইটা হয়ে যাচ্ছে কার সাবসেট? নিচেরটা সাবসেট হয়ে যাচ্ছে। এটাকে 2 নম্বর দিতে পারি।
তাহলে 1 ও 2 থেকে কি লিখতে পারবো এবার? এইটা ইকুয়ালস টু এইটা, এটাই আর কি বলতে পারি, এটা ইকুয়ালস টু এটা। ক্লিয়ার আছে? আচ্ছা, লিখেছি সবাই? আচ্ছা, একটা অন্য জিনিস আমি একটু জিজ্ঞেস করে নিই, এটা কাজে লাগতে পারে। যদি কোনো জায়গায় থাকে এরকম x বিলংস টু a মাইনাস b, তাহলে এটা কি লিখবে? x belongs to a intersection b complement. সেটা তো হলো, কিন্তু x দিয়ে কি লিখবো? এগুলো যেমন x দিয়ে লিখছিলি তো, and or ইউজ করে লিখছিস, ওখানে কি লিখবো? Oh, এটাও কতদিন বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো বটেই। আচ্ছা, এটা থেকেই বল না, তাহলে এখান থেকে কি লিখবো oh, তাহলে? তাহলে তো and and x belongs to b b কমপ্লিমেন্ট। আচ্ছা, বি কমপ্লিমেন্টে যদি থাকে তাহলে কোথায় থাকবে না? b তে থাকবে b তে থাকবে না, তো আলটিমেটলি কি লিখবো? x belongs to a and a does not belongs to b। ফাইনালি আমরা এটা থেকে ডাইরেক্ট এটা লিখবো, এইটুকুকে অফ করে দেবো, এটুকু আর লিখবো না। সিম্পলি কি প্রথমটা এটা আছে সেটাতে থাকবে এবং কি দ্বিতীয়টাতে থাকবে, ঠিক আছে? তারপরে আবার এক কনসেপ্টে এগুলো থাকবে। ক্লিয়ার? ঠিক আছে তাহলে